ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি নিজের খরচটা নিজে চালাবো, এই চিন্তাটা কিন্তু আজকাল প্রায় সবার মধ্যেই কম বেশি আসে। তো আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে ছাত্র অবস্থাতেই আর্থিকভাবে স্বাধীন হওয়ার পথে এক পা এগিয়ে যাওয়া যায়। ছাত্র অবস্থায় কিভাবে আয় করব? আমার মনে হয় আজকের দিনে স্টুডেন্টদের জন্য এটা সবচেয়ে কমন প্রশ্নগুলোর একটা। চলুন আজকের এই আলোচনায় আমরা এর কিছু সহজ আর বাস্তবসম্মত উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। আজকের আলোচনায় থাকছে একজন ছাত্রের সাধারণ প্রশ্ন, কিভাবে শখকে আয়ের উৎস বানানো যায়, ক্রিয়েটর ইকোনমির সুযোগ, নিজের জানা জ্ঞানকে কাজে লাগানোর উপায়, কোডিং দিয়ে কি করা সম্ভব, আর সবশেষে জীবনের প্রথম আয়ের সেই বিশেষ অনুভূতি। ছাত্র জীবনে আয় করার কথা ভাবলেই কিন্তু মাথায় হাজারটা প্রশ্ন চলে আসে। একদিকে পড়াশোনার চাপ, অন্যদিকে পরিবারের এক্সপেকটেশন, আর নিজের উপর একটা সন্দেহ তো কাজ করেই যে আমি কি পারবো। এই সব মিলিয়ে অনেকেই হয়তো পিছিয়ে যায়, কিন্তু সত্যিটা হলো সঠিক পথটা জানা থাকলে কিন্তু সবই সম্ভব। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন, জীবনের প্রথম উপার্জনটা দিয়ে কি করার স্বপ্ন দেখেন? এই প্রশ্নটা মনে রাখুন, কারণ আলোচনার শেষের দিকে আমি আমার নিজের প্রথম উপার্জনের একটা ছোট্ট গল্প শোনাব। আমাদের এমন অনেক অভ্যাস আছে যেগুলোকে আমরা প্রায়ই খারাপ বা সময় নষ্ট বলে ধরে নিই। যেমন ধরুন, ঘন্টার পর ঘন্টা ধরে সোশ্যাল মিডিয়ায় শুধু ভিডিও দেখে যাওয়া। কিন্তু কি হবে যদি বলি আপনার এই অভ্যাসটাই হতে পারে আপনার আয়ের সবচেয়ে বড় একটা উৎস? চলুন অ্যান্ড্রু কির্বির গল্পটা একটু শোনা যাক। অ্যান্ড্রু কির্বি মাত্র ২২ বছর বয়সে $1 মিলিয়ন আয় করেছিলেন। ভাবা যায়? আর তার এই অবিশ্বাস্য সাফল্যের পেছনের মূল শক্তিটাই ছিল দিনে প্রায় ৬ থেকে ৭ ঘন্টা ভিডিও দেখার অভ্যাস। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। অ্যান্ড্রুর কৌশলটা কিন্তু খুব সহজ আর অসাধারণ ছিল। দেখুন, প্রথমে তিনি তার পছন্দের একটা বিষয়ে প্রচুর ভিডিও দেখে শিখতেন। এরপর যা যা শিখতেন সেগুলো নিজের ওপর প্রয়োগ করে দেখতেন। তৃতীয় ধাপে নিজের সেই অভিজ্ঞতাগুলো থেকে কন্টেন্ট তৈরি করে সবার সাথে শেয়ার করতেন। আর সবশেষে এই জ্ঞানকেই পুঁজি করে একটা সফল ব্যবসা দাঁড় করিয়ে ফেলেন। তো অ্যান্ড্রুর গল্প থেকে একটা জিনিস পরিষ্কার, এই ডিজিটাল যুগে স্কিল বা দক্ষতাই কিন্তু আসল। চলুন এখন দেখি ক্রিয়েটর ইকোনমিতে আজকের ছাত্রছাত্রীদের জন্য কি কি দারুণ সুযোগ অপেক্ষা করছে। প্রথমেই আসি কন্টেন্ট রাইটিংয়ের কথায়। এর জন্য কিন্তু দামি ল্যাপটপ বা কম্পিউটারও লাগবে না, আপনার হাতে থাকা মোবাইল ফোনটাই যথেষ্ট। এর মূল ভিত্তি হল রিসার্চ। একটা কথা মনে রাখতে হবে, অনেকগুলো সোর্স থেকে তথ্য নিয়ে কাজ করলে সেটা হয় রিসার্চ, আর একটা জায়গা থেকে নিলে সেটা হয়ে যায় কপি। ইউটিউব, চ্যাটজিপিটি, গুগল এসব ব্যবহার করে তথ্য জোগাড় করা যায়। আর চেষ্টা করবেন এমন বিষয় নিয়ে লিখতে যা আপনার নিজেরও ভালো লাগে। আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফর্মে নিজের একটা পোর্টফোলিও বানানোর জন্য প্রথমে বিনামূল্যে কাজ করার প্রস্তাবও দিতে পারেন। ভালো কন্টেন্টের মূল্য যে কতটা হতে পারে সেটা একটা উদাহরণ দিলেই হয়তো পরিষ্কার হয়ে যাবে। ভারতের একজন টপ ইউটিউবার ধ্রুব রাঠি, যিনি কন্টেন্ট লেখেন, তিনি একটা মাত্র ভিডিও স্ক্রিপ্ট লেখার জন্য যে টাকা পান তা দিয়ে অনায়াসে ৩ থেকে ৪টা নতুন আইফোন কেনা সম্ভব। কন্টেন্ট রাইটিং ছাড়াও আরও দুটো দারুণ সম্ভাবনাময় স্কেল হল ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইন। ভিডিও এডিটিংয়ের জন্য প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টসের মতো সফটওয়্যারে ভালো দক্ষতা আর একটা শক্তিশালী পিসি দরকার হয়। অন্যদিকে গ্রাফিক্স ডিজাইনিং, বিশেষ করে থাম্বনেল বানানো, কিন্তু ইউটিউব টিউটোরিয়াল দেখে খুব সহজে শিখে ফেলা যায়। আর দুটো ক্ষেত্রেই আয়ের সম্ভাবনা কিন্তু অনেক ভালো। মানে বুঝতেই পারছেন, এই স্কিলগুলোর যে কোনো একটা যদি ভালোভাবে আয়ত্ত করা যায় তাহলে সেটা আপনার আর্থিক সচ্ছলতার জন্য যথেষ্ট হতে পারে। ছাত্রজীবনেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য এর চেয়ে ভালো পথ আর কি হতে পারে। এতক্ষণ তো আমরা ডিজিটাল স্কিলের কথা বললাম, এবার চলুন এমন একটা পদ্ধতির কথা বলি যেটা আমাদের সবার খুব পরিচিত এবং ভীষণ কার্যকর। হ্যাঁ, আমি টিউশনির কথাই বলছি। ছাত্র হিসেবে আমরা এরই মধ্যে যে জ্ঞান অর্জন করেছি সেটাকেই আয়ের উৎস বানানোর এটা অন্যতম সেরা একটা উপায়। আর কি পড়াবেন তা নিয়ে ভাবার কিচ্ছু নেই। আপনি যে বিষয়ে সবচেয়ে বেশি স্ট্রং সেটাই হতে পারে আপনার আয়ের মাধ্যম। হতে পারে সেটা গণিত বা ইংরেজির মতো সাধারণ বিষয়, অথবা বাংলা ব্যাকরণ বা সিম্বলিক লজিকের মতো বিশেষ কোনো বিষয়। নিজের জুনিয়রদের পড়িয়ে পড়াশোনার সময়টাকেই কিন্তু আয়ের সময় পরিণত করা যায়। কিন্তু প্রশ্ন হল, স্টুডেন্ট পাওয়া যাবে কোথায়? শুরুটা করতে পারেন একদম কাছের মানুষদের দিয়ে, যেমন আত্মীয়স্বজন বা বন্ধুদের ছোট ভাই বোন। আপনার পড়ানোর মান যদি ভালো হয় তাহলে দেখবেন পরিচিতদের মাধ্যমে আপনার কথা ছড়িয়ে পড়ছে। এছাড়া স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সরাসরি অভিভাবকদের সাথেও কথা বলতে পারেন। মনে রাখবেন, চেষ্টা করলেই সুযোগ তৈরি হয়। মনে আছে আলোচনার শুরুতে একটা প্রশ্ন করেছিলাম, জীবনের প্রথম উপার্জন দিয়ে কি করতে চান? এবার তাহলে আমার গল্পটা বলি।
আমার জীবনের প্রথম উপার্জনও কিন্তু এসেছিল এই টিউশনি পড়িয়েই, আর সেই অনুভূতিটা ছিল সত্যি অন্যরকম। আমার প্রথম উপার্জনের সেই টাকাটা দিয়ে আমি আমার মায়ের জন্য একজোড়া জুতো কিনেছিলাম। সেদিন তার মুখের সেই হাসিটা, বিশ্বাস করুন, আমার কাছে সেটাই ছিল জীবনের প্রথম এবং সত্যিকারের সাফল্য। আচ্ছা, চলুন এবার এমন একটা ফিল্ডের দিকে যাই যেখানে সম্ভাবনার কোনো সীমা নেই। যারা একটু বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং সেই অনুযায়ী পরিশ্রম করতেও প্রস্তুত, তাদের জন্য কোডিং হতে পারে একটা গেম চেঞ্জার। স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন, ৫৫০ কোটি টাকা। আসামের মধ্যবিত্ত পরিবারের এক ছেলে কৃষাণ ভাগারিয়া নিজের তৈরি করা একটি অ্যাপ ওয়ার্ডপ্রেসের প্রতিষ্ঠাতার কাছে এই বিশাল অঙ্কে বিক্রি করেছিলেন। কৃষণের গল্পটা কিন্তু যে কোনো সিনেমার চেয়ে কম না। ক্লাস 10এই পড়াশোনা ছেড়ে দিয়ে তিনি কোডিং শুরু করেন। কোনো কোচিং বা মেন্টর ছাড়াই শুধুমাত্র ইউটিউব দেখে 3 বছর ধরে শেখেন আর চেষ্টা চালিয়ে যান। আর তার ফল কী হয়েছিল তা তো দেখতেই পাচ্ছেন। কৃষাণের এই গল্পটা আমাদের একটা খুব জরুরি জিনিস শিখিয়ে দেয়। এখনকার দিনে বড় বড় কোম্পানিগুলো শুধু আপনার কাগজের ডিগ্রি দেখতে চায় না, তারা দেখতে চায় আপনার কাজের পোর্টফোলিও, আপনার দক্ষতা এবং বিভিন্ন প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ। তাই হাতে কলমে জ্ঞান অর্জন করা এখন সবচেয়ে বেশি জরুরি। তো আমরা অনেকগুলো পথ নিয়ে কথা বললাম, ডিজিটাল স্কিল, টিউশনি, কোডিং, কিন্তু সবকিছুর মূলে কিন্তু একটাই জিনিস, আর সেটা হলো ইচ্ছে, শক্তি আর পরিশ্রম করার মানসিকতা। প্রথম উপার্জন ছোট হোক বা বড়, সেটা যে আত্মবিশ্বাস এনে দেয় তার কোনো তুলনা হয় না। শেষ করার আগে একটা কথা মনে রাখবেন, অলসরা আফসোস করে আর পরিশ্রমীরা ইতিহাস গড়ে। সুযোগ আমাদের সবার সামনেই আছে, শুধু কাজে লাগানোর জন্য প্রথম পদক্ষেপটা নিতে হবে। কোন দলে থাকতে চান সে সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে।